সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের জন্য বেলা ১২টা থেকে সর্বস্তরের মানুষের জন্য জিয়ার মাজারের প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকাল থেকে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার কবর জিয়ারতের উদ্দেশ্যে রাজধানীর জিয়া উদ্যানের বাইরে ভিড় করে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ জনগণ। ১২টায় প্রবেশপথ উন্মুক্ত করে দেবার পর তারা ভেতরে প্রবেশের সুযোগ পান। বেলা ১১টার দিকে বেগম জিয়ার কবর জিয়ারত করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভেতর যেই দেশপ্রেম ও আদর্শ ছিল তার প্রতিচ্ছবি তারেক রহমানের মাঝেও আছে জানিয়ে বলেছেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তার প্রতিফলন ঘটবে। আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন স্থানে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে স্থানীয় প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন। আয়োজন করা হয় দোয়া মাহফিল, শোক সভা ও বিশেষ মোনাজাত। এতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের অবিস্মরণীয় ও দৃঢ় চেতা নেতৃত্ব। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। সকাল থেকে তৃতীয় দিনের মতো পৌর মুক্ত মঞ্চে কোরআন খতম কর্মসূচি শুরু হয়। শোক বয়ে গণস্বাক্ষর করে সাধারণ মানুষ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তারা বলেন, আপোষহীন রাজনৈতিক চরিত্র হিসেবে মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে সংগ্রামী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বিএসএসি। এই উপলক্ষে বিএসএসি ভবনে আজ থেকে 2 দিনব্যাপী দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আজ বাদ জোহর বিএসএসি ভবনের মসজিদে দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার সকল রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক ছিল। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন বিএসএসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ওসমান গনি, পরিকল্পনা বিভাগের মঞ্জুরুল হাফিজ, উৎপাদন বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন, সচিব একেএম আনোয়ার মোর্শেদ, বিপণন বিভাগের পরিচালক বিশ্বাস রাসেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন স্থানে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে স্থানীয় প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন। আয়োজন করা হয় দোয়া মাহফিল, শোক সভা ও বিশেষ মোনাজাত। এতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের অবিস্মরণীয় এবং দৃঢ় চেতা নেতৃত্ব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনার কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের নিচে শোক বইতে স্বাক্ষর করছেন সর্বস্তরের মানুষ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে 7 দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। সকাল থেকে তৃতীয় দিনের মতো পৌর মুক্ত মঞ্চে কোরআন খতম কর্মসূচি শুরু হয়। শোক বয়ে গণস্বাক্ষর করে সাধারণ মানুষ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তারা বলেন, আপোষহীন রাজনৈতিক চরিত্র হিসেবে মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে সংগ্রামী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণকে সাথে নিয়ে জাতীয়তাবাদী পতাকা এবং গণতন্ত্রকে আরও সুসংহত করবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বেগম খালেদা জিয়া চলে যাওয়া নিয়ে মানুষের মধ্যে যে আবেগ সৃষ্টি হয়েছে, সেই আবেগকে শক্তি হিসেবে নিয়ে বিএনপি এগিয়ে যাবে। আজ তৃতীয় ও শেষ দিনের মতো চলছে বেগম জিয়ার মৃত্যু উপলক্ষে শোক বয়ে স্বাক্ষর, যেখানে অংশ নেয় দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিক এবং ব্যবসায়ীরা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করবে বিএনপি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব, এর যেমন একটা দায়িত্ব আছে, ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও
সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার সুখকে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজের দায়িত্ব অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, তারেক রহমান তো কার্যালয়ে এসেছেন, আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? মহসিনা, ঠিক কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে প্রবেশ করেছেন এবং আমি যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিও যে ব্যবসায়ী দুজন নেতা গুলশান চেয়ারপারসন কার্যালয়ে প্রবেশ করেছেন। আমরা ধারণা করছি যে তাদের সাথে একটি সংক্ষিপ্ত আলোচনা বা মিটিং থাকতে পারে বা হতে পারে বা সৌজন্য সাক্ষাৎও হতে পারে, এরকম কিছু একটা আমরা ধারণা করছি এবং তারা হয়তো সেখান থেকে বের হলে আমরা জানতে পারবো যে আসলে কি বিষয় নিয়ে সাক্ষাৎ হয়েছে কিনা বা সাক্ষাৎ হলে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই বিষয়গুলি আমরা পরিষ্কার হতে পারবো। এবং আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত যারা কূটনীতিক রয়েছেন তারা এখানে এসেছিলেন এবং শোক বইতে স্বাক্ষর করেছেন, সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও ইরান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের কূটনীতিক, দেশীয় রাজনীতিবিদ, বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় নেতা রয়েছেন তারা এসেছিলেন গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মহাপ্রয়াণ, সেই মহাপ্রয়াণ উপলক্ষে তারা শোক বইতে স্বাক্ষর করেছেন এবং তারা মূলত সমবেদনা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং বাংলাদেশের যারা বিশিষ্ট জন রয়েছেন, বিভিন্ন ব্যক্তিত্ব এবং বিভিন্ন যারা ব্যবসায়ী নেতা রয়েছেন তারাও এসেছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে মূলত তারা শোক জানাতেই। এবং আজকে সর্বশেষ দিন শোক জানানোর এবং সন্ধ্যা 6টায় শেষ হতে যাচ্ছে এই সময়টি এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সহ পল্টনেও ব্যবস্থা ছিল শোক জানানোর, শোক বইতে স্বাক্ষরের। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই গত 30 এবং 31 ডিসেম্বর গত 2 দিনে মূলত প্রায় 44টি দেশের বিভিন্ন পর্যায়ের কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করেছেন এবং তারা সমবেদনা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর সকাল 6টার দিকে ইন্তেকাল করেন এবং তার পরবর্তী সময়গুলোতে তাকে শ্রদ্ধা জানানো এবং তার জানাজা এবং দাফন সম্পন্ন হয় গতকাল। এবং বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মী এবং কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের কাছে এই এত বড় একটি জানাজা আয়োজনের বিষয়ে সহযোগিতা চাওয়া হয় মূলত দেশবাসীর কাছে। সেই জায়গা থেকে দেশবাসীর সুশৃঙ্খল অংশগ্রহণ মূলত ছিল কালকে চোখে পড়ার মতো। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মূলত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগে। তো এই ছিল বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সর্বশেষ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সারা দেশের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। এদিকে ঢাকার 20টি আসনে মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা আগামী 3রা জানুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুচ আলী। সকালে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসম শাহিনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে যাচাই বাছাইয়ের পর নাটোরের 4টি আসনে বিএনপি ও জামায়াতের সব প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। প্রথমে মামলার কারণে নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রার্থিতা অপেক্ষমান রাখা হলেও ডকুমেন্ট প্রাপ্তি সাপেক্ষে তা বৈধ ঘোষণা করা হয়। মুন্সিগঞ্জ 1 সংসদীয় আসনে 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়ায় বিএনপির 2
বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরাফত আলী সপু এবং জেলা কমিটির সদস্য মমিন আলী। যাচাই বাছাইয়ে মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও কমিউনিস্ট পার্টির ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটে বালুভর্তি ট্রাক চাপায় ৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ১ জন। পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, সকালে ঘন কুয়াশার কারণে ঝলমলিয়ায় মহাসড়কের পাশের কলাহাটে বালুভর্তি একটি ট্রাক ঢুকে পড়ে। এ সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। গুরুতর আহত হয় ১ জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে লিফট দুর্ঘটনায় নিহত নাটোরের রুবেলের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছার পর বাকরুদ্ধ হয়ে পড়ে পুরো পরিবার। ভাগ্য বদলের আশায় প্রায় ১ দশক আগে সিঙ্গাপুর পাড়ি জমান লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ইমরান হাশমি রুবেল। কাজ করতেন নির্মাণ শ্রমিক হিসেবে। ৩১ ডিসেম্বর সিঙ্গাপুরে একটি কনস্ট্রাকশন প্রকল্পে কাজ করার সময় ভবনের লিফট ছিঁড়ে মাটিতে পড়ে গুরুতর জখম হন রুবেল। সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেলের মৃত্যুর সংবাদে বাকরুদ্ধ হয়ে পড়ে বৃদ্ধ বাবা মা। সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন রুবেলের বাবা আব্দুল লতিফ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন এবং তার স্ত্রী শাহনাজ আক্তারের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১-এ মামলা ২টি দায়ের করেন দুদকের উপ সহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব। সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। এজাহারে সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় অভিযোগ আনা হয়েছে তিনি দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৮৬,৯০,২৩৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। অপর মামলায় জিয়াউল হক সুমনের স্ত্রী শাহনাজ আক্তারের বিরুদ্ধে ২,২,২৬,২৬৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় অভিযানে ব্যবহৃত পুলিশের ২টি গাড়ি ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। আটক ২ আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে। শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজ এলাকার একটি বাড়িতে গতরাতে মাদক বেচাকেনার গোপন সংবাদে অভিযানে যায় শ্রীপুর থানা পুলিশের একটি দল। এ সময় ইয়াবা সহ ৩ মাদক কারবারি লাকি আক্তার, জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ রাজীবকে আটক করে। তাদের আটকের খবরে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আজ থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে মাশুলের হার ৫% বৃদ্ধি কার্যকর হচ্ছে। এতে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বেনাপোল স্থলবন্দরে ২৭ ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় করা হয়। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল, মাশুলের পরিমাণ আগের চেয়ে বেড়েছে ৫%। দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল বন্দরের মাশুল কিছুটা বেশি। তাই সম্প্রতি এক আলাদা প্রজ্ঞাপন জারি করে স্থলবন্দর কর্তৃপক্ষ বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, গত বছর ৫ই আগস্টের পর বন্দর দিয়ে আমদানি কমে নেমে এসেছে অর্ধেকে। এতে হতাশ ব্যবসায়ীরা। তার উপর মাশুল বৃদ্ধিতে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন আজ। দাফনের পরদিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সমাধিস্থলের প্রবেশপথ উন্মুক্ত করে দেয়া হয়। এদিন দলীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ কবর জিয়ারত করতে আসেন। খালেদা জিয়ার মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তার অসমাপ্ত কাজ তারেক রহমান বাস্তবায়ন করবেন, এমনটাই প্রত্যাশা সবার। আরও জানাচ্ছেন, মানুষের মধ্যে যার দুটো হাত আল্লাহ তাআলা পছন্দ করেন তার দুটো হাতের উসিলায় ওনাকে ক্ষমা করে দেন। ৬টার দিকে খালেদা জিয়া মারা গেছে, তখন মনে হইল যে মার সত্যিকারে মারা গেছে। এখন একটু জিয়ারত করার জন্য আসছি, এই জন্য যে আল্লাহ পাক যেন, উনি তো আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ পাক যেন উনাকে
জান্নাতবাসী করেন এবং দোয়া করি উনার অসমাপ্ত কাজগুলো যেন তারেকের রহমান উনার মতো দেশকে ভালোবেসে সমাধা করতে পারেন। জিয়ারত করলাম, মনে হয় যে অন্তত কিছুটা হইলেও মনে একটু শান্তি পাইতে পারি। ওনার জন্য দোয়া করলাম, ওনার ফ্যামিলির জন্য দোয়া করলাম, দেশবাসীর জন্য দোয়া করলাম। আল্লাহ যেন আমাদের দেশটাকে ভালো নেতৃত্বে হাতে উঠে দেয়। কবর জিয়ারত করতে আসেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলেন, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের দেখানো পথেই আগামী দিনে দল ও রাষ্ট্র পরিচালনা করবেন তারেক রহমান। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি, তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দ্বিধায় তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে খালেদা জিয়ার সমাধি স্থল ঘিরে জনসমাগম আরও বাড়তে থাকে। দেশের গণতন্ত্র যখনই ফ্যাসিবাদের কবলে পড়েছে, ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ক্ষমতা ছাপিয়ে যিনি হয়ে উঠেছিলেন আপামর জনসাধারণের দেশনেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের জন্য খালেদা জিয়ার আত্মত্যাগের আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে তারেক জিয়াও রাষ্ট্র পরিচালনা করবেন, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় গুলশানে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এর আগে দিনভর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আসেন গুলশান কার্যালয়ে। তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখুন ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপির গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্টজন, ব্যবসায়ী নেতা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। শোক বইতে স্বাক্ষর করেন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। বেগম জিয়ার শোক বইতে স্বাক্ষর করতে এসে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। তৃতীয় দিনের মতো বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে নিজেদের বাস্তব অভিজ্ঞতার কথা জানান তারা। বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন ধৈর্যশীল, ব্যতিক্রমী একজন রাষ্ট্রনায়ক। স্বৈরাচারের বিরুদ্ধে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে যিনি নির্ভীক সাহসী ভূমিকা পালন করেছিলেন, তিনি ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার বিরল ব্যক্তিত্ব, তার প্রতি মানুষের আবেগ, ভালোবাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করবে। তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি মনে করি। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকিত্বে কেটেছে। এই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সাথে অমানবিক আচরণ করেছেন। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন। এ সময় তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জোবায়ের প্রধান। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। জোবায়ের, চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইতে
শোকার্ত মানুষ যে অনুভূতি জানিয়েছেন সেটি আমাদেরকে জানাবেন। লোপা, যারা আসলে শোকার্ত মানুষ এই গুলশান কার্যালয়ে, বিশেষ করে রাষ্ট্রের বিশিষ্টজন যারা রয়েছেন তারা যেমন আসছেন, একই সাথে দেশের বাইরের প্রতিনিধি যারা আজকে বিকেল 4টা থেকে বিকেল 4টার পরপরই কিন্তু এখানে জাপান, ফিলিপাইন, ফ্রান্স, ইতালি এই সকল দেশের প্রতিনিধিরা তারা এখানে এসে কিন্তু স্বাক্ষর করেছেন। একই সাথে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে জামায়াতের আমির যিনি রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি এখানে এসে তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং শুকবে যে স্বাক্ষরের যে বিষয়টি সেটিও করেছেন। তার সাথে এহসানুল মাহবুব জুবায়ের এবং নেতৃবৃন্দ তারাও কিন্তু ছিলেন। একই সাথে এখানে নেতাকর্মীদের যে উপস্থিতি, বিএনপি, জামাত সহ তাদের কর্মী সমর্থকদের উপস্থিতিও কিন্তু এই গুলশান যে কার্যালয় রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। ভিতরে এর আগে কিছুক্ষণ আগে কিন্তু ডিএমপি কমিশনার তিনি এসেছিলেন এবং পিএসসি চেয়ারম্যান তিনি এসেছিলেন ভিতরে, এবং একই সাথে পুলিশের আইজিপি তিনিও কিন্তু ভিতরে রয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে গুলশানের এই কার্যালয়ে শোক বইয়ের যেই এখানে যে স্বাক্ষর, তাদের যেই শোকার্ত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে সই করছেন। তবে জানিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই শোক বইয়ে যে স্বাক্ষরের যে বিষয়টি সেটি কিন্তু আরও বেশি সময় পর্যন্ত তারা চালিয়ে যাবেন, আরও 2-3 দিন রাখার যে কথাটি সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এখানে রাজনৈতিক ব্যক্তিরা যেমন আসছেন, একই সাথে দেশের বাইরে থেকেও বিশিষ্টজন তারাও কিন্তু তাদের প্রতিনিধিরা তারা এসে কিন্তু এখানে স্বাক্ষর করছেন। লোপা, আসলে এই যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, যিনি আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আধিপত্যবাদ বিরোধী শক্তির সাথেও তিনি লড়াই করে গেছেন তার পুরোটা জীবন ভর, এবং 1945 সাল থেকে 2025 সাল তার এই যে সংগ্রামী জীবন, মহাকাব্যিক যে জীবনটা, এইটিকে স্মরণ করে মানুষ, শোকার্ত মানুষ যারা রয়েছেন বিশিষ্টজন তারা এখানে এসে স্বাক্ষর করছেন। এবং তারা বলছেন, বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, বিদেশের মধ্যেও দেশের বাইরেও তার যে গ্রহণযোগ্যতা, বিদেশের অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এসে এখানে যে স্বাক্ষর করছেন সেটি কিন্তু তার একটি প্রমাণ, সেটি কিন্তু বহন করছে। এটি আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এখানে আমরা দেখছি যে জামাতের আমির যিনি আসলে এখানে স্বাক্ষর করার আগে এখানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এসেছিলেন, ডাকসু ভিপি এসেছিলেন, এবং খেলাফত মজলিসের নেতাকর্মীরা তারাও কিন্তু ভিতরে রয়েছেন। সবকিছু মিলিয়ে এই যে শোক বইয়ের যেই স্বাক্ষর কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে, সেটি আরও সময় পর্যন্ত বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে সেটি কিন্তু চলমান থাকবে। তো লোপা, গুলশানের যে কার্যালয় বিএনপি, এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করেছে এনটিভি পরিবার। রাজধানী কারওয়ান বাজারে বিএসইসি ভবনের জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগ অপরিসীম। তিনি যেমন মানুষকে ভালোবাসতেন, তেমনি জনগণও খালেদা জিয়াকে শ্রদ্ধা, ভালোবাসায় বিদায় জানিয়েছে। খালেদা জিয়ার দেশপ্রেম ও সততার রাজনীতিকে তার পুত্র তারেক রহমান এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করেন মোসাদ্দেক আলী। জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। শত নিপীড়ন, নির্যাতন ও জুলুমের শিকার হয়েও দেশের মাটি কামড়ে পড়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছিলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নাই, তার কোথাও যাওয়ার জায়গা নেই, এ দেশই তার ঠিকানা। তিনি যেমন দেশ ও দেশের মানুষকে ভালোবেসেছিলেন, দেশের কোটি মানুষও তার এই নিখাদ ভালোবাসার প্রতিদান দিয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবচেয়ে বড় জানাজায় দোয়ায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। খালেদা জিয়ার মৃত্যুতে কোটি কোটি মানুষের সাথে এনটিভি পরিবারও শোকাহত। 4 দিনব্যাপী শোক পালন করছে এনটিভি। খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিশেষ খবর, অনুষ্ঠান, কোরআনখানি, দোয়া ও হামদনাথ পরিবেশন করছে। স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও সম্প্রচার করছে এনটিভি। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয় এনটিভির কেন্দ্রীয় কার্যালয় কারওয়ান বাজার বিএসইসি ভবনের জামে মসজিদে। দোয়াপূর্ব সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, দীর্ঘ 44 বছরে রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। জনগণের কল্যাণ ছাড়া কোনো চিন্তাই ছিল না বিএনপি চেয়ারপারসনের। এই বাংলাদেশটা একটা জানাজার শহরে পরিণত হয়েছিল।
কার জন্য? বেগম খালেদা জিয়ার জন্য। কেন এই আয়োজন? আসলে সেটা সে দাবি করে। তার যেই সততা, নিষ্ঠা, দেশপ্রেম, ইসলামিক মূল্যবোধ, এবং তার জন্য আমরা যা করেছি আমি মনে করি সেটা কমই হয়েছে। এ সময় তিনি বলেন, খালেদা জিয়া যে পরিচ্ছন্ন রাজনীতি করে গেছেন, পুত্র হিসেবে তারেক রহমানও সেই ধারা অব্যাহত রেখেছেন। তারেক রহমানের বিনয় তার পরিবার থেকে পাওয়া বলেও মনে করেন মোসাদ্দেক আলী। জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন, উনি পারিবারিক শিক্ষা থেকেই বলেছেন, ওনার নম্রতা ভদ্রতার কারণে বলেছেন যে আমার মার কাছে যদি কেউ কোনো পাওনা দানা থেকে থাকেন আপনারা বলবেন, আমি পরিশোধ করে দিব। এটা আসলে পারিবারিক শিক্ষা থেকেই সুন্দর একটি কথা বলেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তাকে। কিন্তু আসলে আমরা যদি ব্যাপারটা দেখি, এই জাতি, আমি, আপনি, আমরা সবাই বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী বলেন, জানা যায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ আর কোটি মানুষের দোয়া প্রমাণ করে তিনি ছিলেন একটা বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও মোনাজাত করা হয়। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণে কোনো রকম সহিংসতা ছাড়াই করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি আরও জানান, এবছর 50টি রাজনৈতিক দল তাদের প্রার্থী দিয়েছে এবং প্রতিটি আসনে 8 জনের বেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদ সভার সিদ্ধান্ত তুলে ধরেন প্রেস সচিব। তিনি জানান, জুলাই আগস্টের রায়ের বাজারের গণকবর থেকে উত্তোলন করা লাশের মধ্য থেকে 8 জনের পরিচয় শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের কাজ চলছে। এবছর মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। আগে কাস্টমস ডিউটি ছিল 25%, এখন তা করা হয়েছে 10%। আর দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স 10% থেকে কমিয়ে 5% করার কথাও জানান শফিকুল আলম। ইলেকশন হবে ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ, সবই আমরা মনে করছি এটা একটা, এবং শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে। 29 তারিখে ছিল নমিনেশন ফাইলিংয়ের লাস্ট ডেট। তো নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হলো দুর্বল 5 ইসলামী ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম। অনেকটাই স্বাভাবিক হয়েছে লেনদেন। দীর্ঘদিন পর টাকা তুলতে পেরেছে সন্তুষ্ট আমানতকারীরাও। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, ধীরে ধীরে পুরোপুরি কার্যক্রমে ফিরবে সম্মিলিত ইসলামী ব্যাংক। কাজ করবে গ্রাহকদের আস্থা রেখে। সেলিম মালিকের রিপোর্ট। দুর্বলতা চিহ্নিত করে ব্যাংকগুলোকে বাঁচাতে একীভূত করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। দীর্ঘ প্রক্রিয়ার পর নতুন বছরের প্রথম দিনেই কার্যক্রম শুরু হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের। ব্যাংকটির মূলধন নির্ধারণ করা হয়েছে 40,000 কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন 35,000 কোটি। প্রথম দিন থেকে চলতি ও সেভিংস অ্যাকাউন্টধারীদের 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যে টাকার চেক আনছে সেই অনুযায়ী আমাকে টাকা দিছে, এবং আমি টাকা অলরেডি আই হ্যাভ রিসিভ মানি ফ্রম দ্য কাউন্টার। যাদের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট আছে তারা এখন পাইতেছে, যাদের এমটিডিআর, এফডিআর যারা আছে ওইগুলা পরের সার্কুলার অনুযায়ী তারা পাবে। এটা তো আমার নিজের সেভিংস অ্যাকাউন্ট, তো আমার সামান্য টাকা দরকার ছিল 5,000-এর মতো, আমি এসে চেক দিয়ে তুলে নিয়েছি আর কি। ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী রোববার থেকে লেনদেন আরও স্বাভাবিক হবে। টাকা ঢুকছে, মানে দেওয়ার জন্য ঢুকছে, কিন্তু নির্দেশনা এখন পর্যন্ত এরকম আসেনি। কিন্তু 2 লক্ষ টাকা দিতে হবে, এইটুকু আমরা নির্দেশনা পেয়েছি যে প্রতিটা গ্রাহককেই 2 লক্ষ টাকা দেওয়া হবে। দুর্বল ব্যাংক নিয়ে গঠিত নতুন ব্যাংক গ্রাহকের আস্থা ফেরাতে কাজ করবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আমরা 2 লক্ষ টাকা দেওয়া শুরু করেছি, এর অর্থ হলো যে আস্থাটা ফিরে আনার জন্য। আমরা তো অ্যাকাউন্ট ওয়াইজ, ব্রাঞ্চ ওয়াইজ টাকা হিসাব করিনি, প্রতিটা গ্রাহকের এগেনস্টে টাকা উত্তোলনের সুযোগ দিয়েছি। তো গ্রাহকরা যারা পারেনি আজকে, তারা কালকে তুলতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে 2 লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা যে কোনো সময় একবারে পুরো টাকা উত্তোলন করতে পারবেন। আর যাদের আমানত 2 লাখ টাকার বেশি তারা প্রতি 3 মাস পর পর 1 লাখ টাকা করে আগামী 2 বছর পর্যন্ত তুলতে পারবেন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মেট্রো রেলের 430 ও 433 নম্বর পিলার অংশে নকশায় ত্রুটি থাকার কারণে বিয়ারিং প্যাড ক্ষয় হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন উন্মোচন করা হয়। একই সাথে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। গত 26 অক্টোবর বিয়ারিং প্যাড খুলে পড়ে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় এই তদন্ত কমিটি গঠন করে সরকার। 430 ও 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাডের মানও সঠিক ছিল না বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও সব বিয়ারিং প্যাডের মান খারাপ কিনা তা অধিকতর তদন্ত করে দেখতে হবে বলেও জানান উপদেষ্টা। তবে এই ঘটনার সাথে নাশকতার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। উল্লেখ্য যে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতীয়মান হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার পুঁজিবাজারকে অর্থনৈতিক গণহত্যার শিকারে পরিণত করেছে। 5 আগস্টের পর গত 17 মাসে সূচক কমেছে 1150 পয়েন্টের বেশি। এসব কথা জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সকালে রাজধানী বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, এই সময়ে বাজারে দৈনিক লেনদেন 1,500 কোটি থেকে 350 টাকায় নেমেছে। এছাড়া টোটাল মার্কেট পিই রেশিও 9-এর নিচে নেমেছে, যা বিশ্ব পুঁজিবাজারে বিরল বলেও তিনি জানান। বিনিয়োগকারীরা বলেন, এমন বাস্তবতায় পুঁজিবাজারে নতুন আসবে না, তাই উদ্যোগ নিয়ে আগামী 3 মাসের মধ্যে পদ্মা সেতুর পাশাপাশি নেসলে, ইউনিলিভার ও মেট লাইফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে বাজারে তালিকাভুক্ত করতে হবে। এছাড়া 5টি ব্যাংকে শেয়ার হোল্ডারদের নতুন সঠিক হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার প্রদানের আহ্বান জানান তারা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সূচকের পতন হয়েছে 1150 পয়েন্টের উপরে। দৈনিক লেনদেন 1400-1500 কোটি টাকা থেকে নামতে নামতে 350 কোটি টাকা এসেছে। টোটাল মার্কেট পি রেশিও 9-এর নিচে, যাহা বিশ্বে অন্য কোনো পুঁজিবাজারে নেই। তাহলে আপনি বর্তমান বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে কি কি পদক্ষেপ গ্রহণ করলেন, এটা আমরা বিনিয়োগকারীরা জানতে চাই। রাশিয়ার নববর্ষ উদযাপন অনুষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলায় 24 জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। সংবাদ মাধ্যম আরটি জানায় এই তথ্য। খেসন গভর্নরের ভ্লাদিমির সালদো জানায়, কৃষ্ণ সাগরের তীরবর্তী খোরলি গ্রামে নববর্ষ উদযাপনের সময় একটি ক্যাফে ও একটি হোটেলে ড্রোন হামলা চালায় ইউক্রেন। 3টি মনুষ্যবিহীন আকাশযান সেখানে আঘাত হানে। এ সময় সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুড়ে যায় পুরো স্থাপনা। এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানী লক্ষ্য করে ছোড়া অন্তত 9টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান ভারতের মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ হাইকমিশনে যান রাজনাথ। সেখানে তিনি সদ্য প্রয়াত খালেদা জিয়ার স্মরণে রাখা শোক পুস্তিকায় নিজের বার্তা লিপিবদ্ধ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। শোক বার্তায় রাজনাথ লেখেন, ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণ করা হবে। রাজশাহী ওয়ারিয়র্সের দেওয়া 160 রানের টার্গেটে ব্যাট করছে রংপুর রাইডার্স। এদিকে দিনের প্রথম ম্যাচে শামীম হোসেন পাটোয়ারের 81 রানের ইনিংসও সিলেট টাইটান্সের জয় ঠেকাতে পারেনি। ঢাকা ক্যাপিটালসকে 6 রানে হারিয়েছে সিলেট। হাফ সেঞ্চুরির পর 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন টাইটান্স অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। এই জয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উৎসর্গ করেছে সিলেট টিম ম্যানেজমেন্ট। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির।
174 রানের টার্গেটে খেলতে নেমে 116 রান তুলতেই 8 উইকেট হারানো দলকে টেনে তুলেন শামীম হোসেন পাটোয়ারি। যদিও শেষ হাসিটা হাসতে পারল না তার দল ঢাকা ক্যাপিটালস। 8 উইকেটে 167 রানে থামে ঢাকা। রুদ্ধশ্বাস ম্যাচটি থেকে 3টি পয়েন্ট আদায় করে মাঠ ছেড়েছে সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খালেদা জিয়ার সম্মানে ম্যাচ শুরুর আগে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রান তাড়ায় মাঠে নেমে উসমান খাজার 21 রান ছাড়া টপ অর্ডারের কেউই 2 অঙ্ক ছুঁতে পারেনি। শেষ ওভারে দরকার ছিল 27 রান, 3 ছক্কা আর 1 চারে 18 রান তুলেন শামীম। শেষ বলে করতে হবে 7 রান, ছক্কা হাঁকিয়ে টাই করতে ব্যর্থ হন বাঁ হাতি এই ব্যাটার। 43 বলে 81 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শামীম। এর আগে আজমতুল্লাহ ওমর জাইয়ের অপরাজিত 50 আর পারভেজ ইমনের 44 রানে 5 উইকেটে 173 রান করে সিলেট। সালমান মির্জা দুটি, একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও সাইফ হাসান। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক। টি-20 বিশ্বকাপ সামনে রেখে স্পিন নির্ভর প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইনজুরি আক্রান্ত প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে রেখেই 15 সদস্যের স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। কামিন্স ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের অ্যাশেজ সিরিজে খেলতে পেরেছিলেন, মাত্র একটি টেস্ট অ্যাডিলেডে। নিচের পিঠের চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। অন্যদিকে পুরো সিরিজেই মাঠের বাইরে ছিলেন হ্যাজেলউড। দলের নতুন সংযোজন হিসেবে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাট কুহনেম্যান ও কুপার কনলি। তাদের সঙ্গে স্পিন আক্রমণের প্রধান ভরসা থাকছেন অ্যাডাম জাম্পা, বিকল্প হিসেবে থাকছেন গ্লেন ম্যাক্সওয়েল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। স্পিন সহায়ক উইকেটের সম্ভাবনা থাকায় দল নির্বাচনে স্পিনারদের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 বিশ্বকাপ।